আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাতে স্বাগতম। আমি ফারিয়া। আজ আমরা আলোচনা করব ট্রাভেল শুটিং। ট্রাভেল শুটিং জিনিসটা কি? ট্রাভেল শুটিং হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস যে আমরা কিনি, এই ডিভাইস কেনার পরে কোনো সমস্যা বা ত্রুটি, সেই ত্রুটির উৎস খুঁজে বের করা এবং তার সমাধান করাকেই ট্রাভেল শুটিং বলা হয়। অর্থাৎ তুমি যে কম্পিউটার কিনেছো, এই কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সকল সমস্যা কোথা থেকে এসেছে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এই সমাধানগুলি ট্রাভেল শুটিংয়ের মধ্যে দিক নির্দেশনা আকারে দেওয়া থাকে। আমরা যখন একটা ডিভাইস কিনি তখন আমাদের একটা মেনু বই দেওয়া হয়। এই বইয়ের একদম শেষের 2 পৃষ্ঠায় আমাদের ট্রাভেল শুটিং নামে একটি শিরোনাম থাকে। সেই শিরোনামের নিচেই কিন্তু সেই কোন ধরনের কি প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করতে হবে, কখন টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে অথবা কখন তুমি নিজে ঠিক করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে সুন্দর একটা গাইডলাইন্স দেওয়া থাকে, আর সেটাকে ট্রাভেল শুটিং বলা হয়। তা আমরা আজকে বিস্তারিত জানব। প্রথমেই ট্রাভেল শুটিং কাকে বলে দেখো দাও। ট্রাভেল শুটিং হচ্ছে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে ট্রাভেল শুটিং বলা হয়। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা থাকে এবং পাশাপাশি তার সমাধান দেওয়া থাকে। অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকে যে কী টাইপের প্রবলেম হতে পারে এবং সেটা কিভাবে তুমি সমাধান করবে সেটা দেওয়া থাকে। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাভেল শুটিংয়ের কথা ব্যবহৃত হয়। অর্থাৎ হার্ডওয়্যার সংক্রান্ত যে প্রবলেমগুলো সফটওয়্যার ভিত্তিক না, হার্ডওয়্যার ভিত্তিক। হার্ডওয়্যারে যে সকল সমস্যা হতে পারে, ধরো একটা র্যাম নষ্ট হয়ে গেল, বা র্যাম নষ্ট হয়ে গেলে কী টাইপের সাউন্ড করতে পারে, বা র্যামে কাজ না করলে কী ধরনের প্রবলেম হতে পারে কম্পিউটারের মধ্যে, বা তোমার ধরো হঠাৎ করে কম্পিউটার শাটডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেখো, আমরা এপাশে দেখতে পাচ্ছি সমস্যা, অর্থাৎ কী টাইপের সমস্যা তুমি ফেস করতে পারো এবং সেটা সমাধান করার জন্য কিছু সমাধান দেওয়া আছে, সাধারণ সমাধান। এই সকল সমাধান যদি কাজ না করে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নিতে হবে, অর্থাৎ সার্ভিস সেন্টারে গিয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে সেটা সমাধান করতে হবে। সো প্রথমেই বলা হয়েছে 1 নম্বর সমস্যা, যে সিস্টেম চালু হচ্ছে না। সিস্টেম চালু হচ্ছে না বলতে বোঝানো হয়েছে তোমার কম্পিউটারটা চালু হচ্ছে না হঠাৎ করে। সেই ক্ষেত্রে কী ধরনের সমাধান করতে হবে? প্রথমেই দেখতে হবে আমাদের প্রথম কাজ যে মেইন পাওয়ার কেবল এর সংযোগ লুজ বা ঢিলা আছে কিনা। যদি লুজ বা ঢিলা থাকে সেটাকে ঠিকভাবে আমাদের প্লাগটা ইন করতে হবে। অ্যান্ড প্লাগ যদি ঠিক মতো কানেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেম দেখা দিবে না। ওকে, আচ্ছা, মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা সেটা দেখতে হবে। এছাড়া মেইন বোর্ড যদি পাওয়ার না আসে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেখান থেকে প্লাগটা তুমি ইন করো, পাওয়ার সাপ্লাই ইউনিট, ওইটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাকে ওইটা ঠিক করতে হবে বা চেঞ্জ করে নিতে হবে। তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। আচ্ছা, স্থানীয় সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে দেখাতে হবে। যদি এই ধরনের সমস্যা যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় সমস্যা, সিস্টেম ঠিক মতো চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তোমার কম্পিউটার অন হয়েছে বাট মনিটর ব্ল্যাঙ্ক, এরকম হতেই পারে অনেক সময়। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে মনিটরের বাতি জ্বলছে কিনা। অর্থাৎ এখানে আমাদের একটা ছোট্ট ব্লু কালারের বাতি রয়েছে, কম্পিউটারের নিচে একটা ছোট্ট ব্লু কালারের বাতি থাকে, সেটা জ্বলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তা পরীক্ষা করতে হবে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবল পরীক্ষা করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে যে জ্বলছে কিনা। যদি না জ্বলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মনিটরের যে কেবলটা রয়েছে পিছন দিকে, মনিটরের পেছনের দিকে একটা কেবল রয়েছে, সেটা ঠিকমতো কানেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, তারপরের কাজ হচ্ছে কেবলটি খোলা বা লুজ থাকলে, অর্থাৎ আমাদের এটাতেও যদি লুজ বা ঢিলা থাকে কেবলটা, সেক্ষেত্রে সেটা ঠিক মতো লাগাতে হবে। সিস্টেমটি বন্ধ করে মেইন সিস্টেমে পাওয়ার কেবল খুলে ফেলতে হবে সতর্কতার সাথে। আমাদের যদি এরকম হয় যে সিস্টেমে তাও চলছে না, সেই ক্ষেত্রে আমাকে পুরোপুরি কম্পিউটার বা মনিটরটাকে আবার অফ করতে হবে এবং সব প্লাগগুলো খুলে আবারও সতর্কতার সাথে খুলে আমাকে দেখতে হবে যে কী প্রবলেম হয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে সতর্কতার সাথে খুলবো, তারপর র্যামের স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। সকল র্যাম সরিয়ে দেখতে হবে যে র্যামটা ঠিক মতো কাজ করছে কিনা। র্যামটাকে পরিষ্কার করতে হবে। র্যাম পরিষ্কার করার জন্য আমরা ইরেজার ব্যবহার করে থাকি। তোমরা পেন্সিল রাবারের যে ইরেজার, সেই ইরেজার দিয়ে র্যামটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিবে। ঠিক আছে,
কানেক্টরকে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর আবারও র্যামটাকে লাগায় দেখবা যে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে কোনো প্রবলেম নেই, যদি কাজ না করে তাহলে র্যামের স্লটটাকেও পরিষ্কার করতে হবে। র্যামের স্লট পরিষ্কার করার জন্য আমরা শক্ত ব্রাশ ব্যবহার করে থাকি। এভাবেও আমরা কিন্তু র্যামটা দেখতে পারি যে কাজ করছে কিনা। যদি র্যাম কাজ না করে সেক্ষেত্রে বুঝতে হবে র্যামে প্রবলেম, সো র্যামটাকে পরিবর্তন করতে হবে। এবার পরবর্তী কি বলা হয়েছে দেখি চলো। এই যে ইতিমধ্যে আমি বলেছি যে শক্ত ব্রাশ দিয়ে র্যামের স্লটকে পরিষ্কার করতে হবে। র্যাম ইনস্টল না করে কম্পিউটার চালু করো, কোনো বিপ বিপ সাউন্ড হয় কিনা খেয়াল রাখতে হবে। যদি বিপ বিপ সাউন্ড করে তাহলে বুঝতে হবে র্যামের সমস্যা। বিপ বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটার চালু করতে হবে। যদি বিপ বিপ সাউন্ড করে তাহলে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। যেটা বললাম ইতিমধ্যেই যে র্যাম লাগানোর পরও যদি আমাদের বিপ বিপ সাউন্ড করে তার মানে বুঝতে হবে র্যামে প্রবলেম আছে। এবারও হচ্ছে ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে, যেটা বললাম যে আমাদের নতুন র্যাম ইনস্টল করতে হবে। র্যামে প্রতিস্থাপন করে আবার চেক করো। অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ হলো র্যামে সমস্যা। তাহলে ডিসপ্লে না আসার প্রধান কারণ কি? র্যামে প্রবলেম। ডিসপ্লে না আসার প্রধান কারণ কি? র্যামে প্রবলেম। শেষ পর্যন্ত সমাধান না পেলে আমাদের একই কথা যে সার্ভিস সেন্টারে অভিজ্ঞ কারোর কাছে দেখাতে হবে, টেকনিশিয়ান সেটা ঠিক করে দেবে পরবর্তীতে। আচ্ছা, এরপরে 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা কি বলা হয়েছে? সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেক সময় হয় কি কম্পিউটার হঠাৎ অনেক গরম হয়ে গেছে, অস্বাভাবিকভাবে ধাপ করে বন্ধ হয়ে গেছে, অনেক সময় আই হাই কি হইলো ভয় লাগে, তাই না? আচ্ছা, এই ধরনের সমস্যা হলে প্রথম কাজ হচ্ছে কেসিং খুলতে হবে। কেসিং বলতে কি, আমাদের হচ্ছে সিপির ওখানে কেসিং রয়েছে, কেসিংটা খুলতে হবে, নাট রয়েছে, এটা সুন্দর করে খুলে তারপর আমাকে দেখতে হবে মাদারবোর্ড থেকে সতর্কতা সাথে হচ্ছে সিপিইউ যথা যে হচ্ছে প্রসেসর ফ্যান সরাতে হবে। পরে প্রসেসর সরানো যাবে না, ঠিক আছে? প্রসেসর সরানো যাবে না। হয়তো দেখতে পাবে যে অনেক সময় হচ্ছে যে আমাদের যে কেসিংটা রয়েছে অর্থাৎ ফ্যানটা, ওই ফ্যানটার মধ্যে অনেক ধুলাবালি জমে গেছে, আর এই ধুলাবালিটাকে পরিষ্কার করতে হবে। তাহলে আর ওই যে গরম যে হচ্ছে, গরম আর হবে না এবং অস্বাভাবিকভাবে বন্ধও হবে না। তাহলে আমাদের কি করতে হবে, যে হিট সিং এর কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি আছে, যে কারণে আমাদের কি করতে হবে, বায়ু চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে, তার জন্য সিপিইউ ঠান্ডা হচ্ছে না, এর জন্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। সেই ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং কেসিং বন্ধ করে চালু করে দিলেই দেখতে পাবে যে তোমার কম্পিউটারটি চালু হয়ে গেছে, আর কম্পিউটারের যে পিসি সেটা গরম হয়ে যাচ্ছে না, আর স্বাভাবিকভাবে স্মুথভাবে চলছে। যদি এই ধরনের সমস্যা ফেস করো তাহলে এই কাজটি করবে। তবুও যদি প্রবলেম সলভ না হয় তাহলে তোমাকে অবশ্যই টেকনিশিয়ানের কাছে যেতে হবে। এরপরে 4 নম্বর প্রবলেম। অনেক সময় হয় কি কম্পিউটার উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর হঠাৎ শাটডাউন নিয়ে নেয়। এরকম শাটডাউন হওয়ার কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে কেসিংয়ে কোনো ধুলাবালি নেই, বাতাসও চলাফেরা করতে পারছে, বাট একটা ছোট্ট কম্পোনেন্ট রয়েছে, সেটার নাম হলো আইসি কম্পোনেন্ট। এটা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেলে অনেক সময় আমাদের এরকম বাহির থেকে উত্তপ্ত সৃষ্টি হয় না, বাট ভেতরে কম্পোনেন্টটা তাপ উৎপন্ন করছে বলে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো চলো আমরা একটু দেখি কি বলা হয়েছে। সতর্কতার সাথে আবারও আমাদের কেসিং খুলে মাদারবোর্ডটি ভালো করে দেখে নাও। লিকযুক্ত বা ত্রুটিযুক্ত ক্যাপাসিটর উপর থেকে খুলে আসছে এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করো। এক্ষেত্রে ক্যাপাসিটরকে ভালো করে লাগিয়ে নিলেই সমস্যার সমাধান পাওয়া যাবে। খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করো, কোনো আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন করছে কিনা। তবে সাবধান, বোর্ডটা যেন শর্টেড না হয়ে যায়। যদি তেমন হয় সেই ক্ষেত্রে মেরামতের জন্য অবশ্যই আমাদের নিকটস্থ সার্ভিস সেন্টারে কাছে নিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে, যদি তোমার কম্পিউটার হঠাৎ করে এরকম উত্তপ্ত ছাড়াই বন্ধ হয়ে যায় তার মানে বুঝতে হবে তোমার ক্যাপাসিটরের প্রবলেম। তার মানে হচ্ছে ত্রুটিযুক্ত ক্যাপাসিটর বা আইসি তাপমাত্রা মানে আইসি কম্পোনেন্টে তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে, যে কারণে এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। এখন তোমার কাজ হচ্ছে ত্রুটিযুক্ত ক্যাপাসিটর বা লিকযুক্ত ক্যাপাসিটরকে ঠিকমতো আমাদের লাগিয়ে দিতে হবে। ঠিকমতো লাগিয়ে দিলে সমস্যার সমাধান হতে পারে।
অনেক সময় হতে পারে যে তুমি লাগাতে ঠিকমতো পারোনি, যে কারণে আমাদের শর্টেড হয়ে গেছে বোর্ডটা, সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। এবার দেখো 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে, উইন্ডোজ রান করার সময় অনেক সময় আটকে যায় বা হ্যাং করে। এরকম প্রবলেম হলে কি কাজ করতে হবে, আপগ্রেড অ্যান্টিভাইরাস নিতে হবে বা চালিয়ে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তা চেক করতে হবে। তার মানে হ্যাং করার প্রথম কারণ হচ্ছে আমাদের ভাইরাস আক্রমণ করেছে। সো ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার চালাতে হবে হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে আমাদের হার্ড ডিস্কে সি ড্রাইভের ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কারোর কাছ থেকে করলেই ভালো, না হলে পরবর্তীতে তুমি সমস্যা আরও বেশি জটিল হতে পারে। তার জন্য আমাদের এই কাজগুলো সার্ভিস সেন্টারে গিয়ে করা উচিত। তাই আমাদের যদি হ্যাং করে তাহলে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। হ্যাং করার প্রধান কারণ হলো ভাইরাস। এটা এমসিকিউ আসতে পারে, আর এটা একা একা করার চেষ্টা করবে না, এটা তুমি অবশ্যই অ্যান্টিভাইরাসটা নিজে থেকে দিয়ে নিবে। অ্যান্টিভাইরাস সাধারণত সবার কম্পিউটারে থাকে, সো এটাকে আপডেট কিছুদিন পর পর করতে হবে। এবার 6 নাম্বার কি বলা হয়েছে, চলো দেখি। 6 নাম্বার প্রবলেমে বলা হয়েছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। অনেক সময় হয় কি, আমরা দেখতে পারি যে কম্পিউটারে অন আছে, অন করার পর ডিসপ্লে আসতেছে, বাট কম্পিউটার হ্যাং করছে। তো হ্যাং করার প্রধান কারণ কি বলেছিলাম, ভাইরাস আক্রমণ করলে এরকম টাইপের হয়ে থাকে। এখন আমরা দেখি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে 3টি সমাধান দেওয়া রয়েছে। কম্পিউটার পাওয়ার অফ করো এবং কেসিং এর এক পাশ খুলে হার্ড ডিস্কে সিডি রোম কিংবা আমাদের হচ্ছে ডিভিডির সাথে সংযুক্ত ডেটা কেবল রয়েছে, সেই ডেটা কেবল এবং পাওয়ার কেবল এর সাবধানে খুলে ফেলো এবং এগুলো পর্যায়ক্রমে স্ব স্থানে যথাযথভাবে আবারও পুনরায় স্থাপন করো। কেননা এটাতে অনেক সময় লুজ কানেকশন থাকে, যে কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। যদি সমস্যা হয়ে থাকে তাহলে দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে মাদারবোর্ডের র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেক্টর প্রত্যেকটি আলাদা আলাদা করে পরীক্ষা করে দেখতে হবে যে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা বা কেবল কানেকশন সংযুক্ত লুজ আছে কিনা। এরপরও যদি সমস্যা হয়ে থাকে তাহলে তৃতীয় ধাপে আমরা অংশগ্রহণ করব। তৃতীয় ধাপে হচ্ছে অন্য কোনো ভালো একটি কম্পিউটার থেকে আমাদের কি করতে হবে, প্রসেসর এর র্যাম, হার্ড ডিস্ক এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি মাদারবোর্ডে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে হবে মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে মাদারবোর্ডটি বদলে ফেলতে হবে। অনেক সময় হয় মাদারবোর্ডে প্রবলেম থাকার কারণে কম্পিউটার অনেক সময় এরকম হ্যাং করে বা ডিসপ্লে আসে না, যে কারণে আমরা প্রত্যেকটা প্রসেসর বা র্যাম দিয়ে টেস্ট করে দেখি যে হ্যাঁ ঠিক মতো কাজ করছে কিনা। আর যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই সার্ভিস সেন্টারে হচ্ছে যোগাযোগ করতে হবে এবং অভিজ্ঞ কারোর কাছ থেকে এই ধরনের হচ্ছে ড্রাইভটি চেঞ্জ করার জন্য বা মাদারবোর্ডটি চেঞ্জ করার জন্য তার কাছ থেকে হেল্প নিতে হবে। একটা ছোট নোট দেওয়া আছে, নোটটা আমরা একটু দেখব। অনেক সময় কেসিংয়ের ভেতরে মাদারবোর্ডটিতে কিওয়ার্ড বা কিবোর্ড, তারপর হচ্ছে মাউসের পোর্ট সংযুক্ত লুজ থাকতে পারে, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আমাদের কিবোর্ড এর সংযোগ এবং পোর্টের সংযোগটা ঠিকমতো রয়েছে কিনা, মাউসের পোর্টের সংযোগটা ঠিকমতো রয়েছে কিনা সেটাকেও আমাদের চেক করতে হবে। 7 নম্বর প্রবলেম, অনেক সময় হয় কম্পিউটার অনেক ঘন ঘন হ্যাং করে বা রিবুট করে। সো আমি ইতিমধ্যে বলেছি ঘন ঘন হ্যাং করার প্রধান কারণ হলো কম্পিউটার ভাইরাস, আর কম্পিউটার ভাইরাস থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। ওকে, তাই আমাদের অ্যান্টিভাইরাস বা আমাদের আপগ্রেড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। সো 1 নাম্বার কি বলা হয়েছে চলো দেখি। কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা না হলে এরকম সমস্যা হতে পারে। তাই আমাদের কি করতে হবে, কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে ভালোভাবে যে কুলিং ফ্যানটা রয়েছে সেটাকে স্থাপন করে নিতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। কেসিং হচ্ছে যে সিপিইউর ভিতরে কেসিং এর ফ্যানটি ঠিকমতো ঘুরছে কিনা সেটা চেক করতে হবে। যদি ধুলাবালি জমে সেটাকে পরিষ্কার করতে হবে। যদি তা না হয় সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরে আমাদের কম্পিউটার ভাইরাস আক্রমণ করেছে তাই এই ধরনের সমস্যা হয়েছে। তাই আমাদের আপগ্রেড অ্যান্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভের প্রত্যেকটা ড্রাইভ ক্লিন করতে হবে। এছাড়াও অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম
লোড করার কারণে এটি হতে পারে। সেই ক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেখতে হবে। আচ্ছা, দেখা যেতে পারে, তার মানে আমাদের প্রথমত কাজ হচ্ছে, যদি আমাদের কুলিং ফ্যানে প্রবলেম থাকে তাহলে কুলিং ফ্যানটা খুলে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে, চেক করতে হবে যে ঠিকমতো ঘুরছে কিনা। যদি এই ধরনের সমস্যা না হয় তাহলে দ্বিতীয় টাইপের সমস্যা হতে পারে, কম্পিউটার ভাইরাস থাকার কারণে এই ধরনের সমস্যা হয়, আপডেট অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে এবং ড্রাইভ প্রতিনিয়ত ক্লিন করতে হবে। নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণে এই ধরনের সমস্যা হতে পারে, তাই আমাদের যে প্রোগ্রামগুলো আমরা ইনস্টল করেছি সেটাকে আনইনস্টল করে দেখা যেতে পারে, অথবা আমাকে আপগ্রেড করতে হবে বারবার অ্যান্টিভাইরাস, তাহলে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। 8 নম্বর সমস্যা, কম্পিউটার মেটালের অংশে স্পর্শ করলে অনেক সময় শর্ট করে। কম্পিউটারের সাইডে হাত দিয়ে দেখবো অনেক সময় শর্ট করে, তার একটাই কারণ, কম্পিউটারের গায়ে তথা মেটালের অংশে স্পর্শ করলে যদি শর্ট করে তাহলে বুঝতে হবে তোমার কম্পিউটারে আর্থিং করা নেই। সেই ক্ষেত্রে একজন পারদর্শী ইলেকট্রিশিয়ানের কাছে যথাযথভাবে আর্থিং করিয়ে নিতে হবে। আর্থিং করিয়ে নিলে এই ধরনের সমস্যা আর সম্মুখীন হওয়া লাগবে না। 9 নম্বর প্রবলেম, কম্পিউটারের তারিখ বা সময় ঠিক না থাকলে। কম্পিউটারের তারিখ এবং সময় সবসময় আমরা দেখতে পাই যে কম্পিউটারের ডান সাইডের নিচের দিকে একটা তারিখ এবং সময় ডেট দেওয়া থাকে। এটা সাধারণত মাদারবোর্ডের সাথে যুক্ত থাকা একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটার নাম হলো CMOS ব্যাটারি। এর ফুল মিনিং হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই ব্যাটারির কার্যক্রম হারালে এটি ঘটে থাকে। এক্ষেত্রে একটি নতুন অনুরূপ ব্যাটারি মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তার মানে কম্পিউটারে একটা ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারিটার কাজ হচ্ছে শুধুমাত্র কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক রাখা। এছাড়া অনেক সময় হয়ে থাকে যে কম্পিউটারের বায়াসের অপশন পরিবর্তন হয়ে যায়। এই অপশন পরিবর্তন হওয়ার একটাই কারণ, ওই CMOS ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমাদের এই ধরনের বায়াসের পরিবর্তন অটোমেটিক হয়ে যায়। তাই কম্পিউটারের বায়াস পরিবর্তন হলে আমাদের কি করতে হবে, সেই ব্যাটারিটাকে আবারও সংযোগ করতে হবে বা ভালো একটা ব্যাটারি CMOS ব্যাটারি লাগাতে হবে। তার মানে বুঝতে হবে বায়াসে প্রবলেম মানে ব্যাটারিতে সমস্যা। 10 নাম্বার বলা হয়েছে বুট ডিস্ক ফেলিওর আর হার্ড ডিস্ক নট ফাউন্ড। এরকম মেসেজ কখন দেখায়? সাধারণত কম্পিউটারের পাওয়ার বন্ধ করে কেসিং খুলে মাদারবোর্ড বা হার্ড ডিস্ক ড্রাইভের সাথে যুক্ত থাকা ডেটা কেবল বা পাওয়ার সাপ্লাই ঠিকমতো সংযোগ না থাকলে, আমাদের লুজ কানেকশন থাকলে সঠিকভাবে কানেক্ট করে নিতে হবে, তাহলে আমাদের এই ধরনের মেসেজ আর দেখা যাবে না। কারণ আমাদের সাধারণত এই লুজ কানেকশনের কারণে এই ধরনের মেসেজ দেখা যায়। এছাড়া হার্ড ডিস্কের পেছনে জাম্পার সেটিংস এর ডায়াগ্রাম অনুসরণ করে আমাদের হার্ড ড্রাইভের জাম্পার সেটিং ঠিকমতো সেট করা আছে কিনা সেটা দেখতে হবে। যদি ঠিকমতো সেট করা না থাকে তাহলে জাম্পার সেটিংটি ঠিক করে নিতে হবে। কম্পিউটার চালিয়ে বায়াসের অপশন প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভকে বায়াসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়াল ডিরেক্ট করে কিনা তা দেখতে হবে। যদি সমস্যা সমাধান না হয় তাহলে অন্য একটি ভালো কম্পিউটারের হার্ড ডিস্ক লাগিয়ে দেখতে হবে হার্ড ডিস্ক কাজ করছে কিনা। যদি কাজ না করে সেই ক্ষেত্রে নিশ্চয়ই তোমার হার্ড ডিস্ক একটি হার্ড ডিস্ক ক্রয় করতে হবে। ক্রয় করে কম্পিউটারের সাথে লাগিয়ে প্রোগ্রামটি ইনস্টল করে ফেলতে হবে। আর এই কাজটি করার জন্য অবশ্যই টেকনিশিয়ান বা অভিজ্ঞ কারোর কাছে পরামর্শ নিতে হবে। 11 নম্বর বলা হয়েছে আউট অফ মেমোরি আর নট এনাফ মেমোরি এরকম মেসেজ দেওয়া। এটা সাধারণত আমাদের মোবাইল ফোনেও দিয়ে থাকে। যখন তুমি অতিরিক্ত পরিমাণে মোবাইলে ছবি তুলো বা মোবাইলে আর জায়গা না থাকে, মেমোরিতে জায়গা না থাকলে এই ধরনের মেসেজ দেখা যায়। সো কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করলে সেই ক্ষেত্রে একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করলে এই ধরনের মেসেজ দেখা যায়। কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতন পর্যায়ে মেমোরি না থাকলে এই ধরনের, এই যেটা বললাম যে মেমোরি কমে গেলে বা মেমোরিতে জায়গা না থাকলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেই ক্ষেত্রে আমাদের মাদারবোর্ডে একটা অতিরিক্ত র্যাম ব্যবহার করতে পারি, অথবা অযথা যেই ফাইলগুলো রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেগুলোকে আনইনস্টল করে আমরা ক্লিন করে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মেমোরিতে এই ধরনের মেসেজ আর দেখাবে না। 12 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে আমরা দেখি। 12 নম্বর প্রবলেমে বলা হয়েছে কিবোর্ড কাজ করছে না। প্রধানত কিবোর্ড কাজ যদি না করে তাহলে অবশ্যই আমাদের লুজ কানেকশন কিনা পোর্টে সেটা আমাদের চেক করতে হবে। তাহলে কম্পিউটার বন্ধ করে কিবোর্ড এর পোর্ট এর সাথে সংযুক্ত স্থল বা সংযোগ করা আছে কিনা ঠিক মতো সেটা লক্ষ্য করতে হবে। যদি সংযোগ না থাকে তাহলে
আমাদের অবশ্যই সংযোগ ঠিকমতো করে দিতে হবে, লুজ থাকলে তা ভালোভাবে সংযোগ করে পুনরায় কম্পিউটার চালু করতে হবে। অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করে রাখতে হবে। এরপরও যদি কিবোর্ড কাজ না করে তাহলে নতুন একটা কিবোর্ড লাগাতে হবে, কেননা কিবোর্ড নষ্ট হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে এরপরে। তাহলে আমাদের যদি লুজ কানেকশন হয় তাহলে কানেকশন ঠিকমতো দিব, আর যদি পোর্টে প্রবলেম হয় পোর্ট পরিবর্তন করব, আর এটাতেও যদি না হয় তাহলে আমাদের কিবোর্ড নতুন করে লাগাতে হবে। মাউস হচ্ছে ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না। সো মাউস যদি কাজ না করে তাহলে একই প্রবলেম, মাউস আমাদের হয় লুজ কানেকশন রয়েছে, সো কম্পিউটারের সাথে মাউসের কেবল যদি ঠিকমতো না থাকে ভালোভাবে পুনরায় লাগিয়ে পরীক্ষা করতে হবে, পোর্ট পরিবর্তন করে দেখতে হবে। আমাদের মাউসের একটা পোর্ট রয়েছে সেটা পরিবর্তন করে দেখতে হবে, অন্য একটি ভালো মাউস এর পোর্ট লাগিয়ে দেখতে হবে ঠিকমতো কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে বুঝতে হবে তোমার মাউসের প্রবলেম, তো মাউসের পোর্ট পরিবর্তন করতে হবে। বায়াসে প্রবেশ করে দেখতে হবে মাউস ভিজিবল করা যাচ্ছে কিনা, যদি অ্যানেবল করে দেয় এবং সেভ করা হয় সেই ক্ষেত্রে বায়াস থেকে বের হয়ে আসতে হবে। যদিও হচ্ছে যদি সমস্যার সমাধান না হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই নতুন একটা মাউস কিনে সমাধান করতে হবে। তাহলে আমাদের প্রথমত মাউস যদি কাজ না করে তাহলে পোর্ট পরিবর্তন করা, মাউস লুজ কানেকশন থাকলে সেটা আমাদের কানেক্ট করা ঠিক মতো, আর যদি কোনো টাইপেরই কোনো সমাধান না পাই সেই ক্ষেত্রে নতুন একটা ভালো একটি মাউস কিনে লাগিয়ে দিতে হবে, তাহলে এই সমাধান হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মনিটরে কোনো পাওয়ার নেই। অনেক সময় আমাদের অনেক টাইপের আমরা দেখলাম যে হঠাৎ করে শাটডাউন হয়ে যাচ্ছে, মনিটর বন্ধ হয়ে যাচ্ছে। এখন মনিটরে কোনো পাওয়ার নেই, তার কি কারণে নেই সেটা হচ্ছে ওই যে সুইচ যদি অফ থাকে বা সুইচ ঠিকমতো পাওয়ার তুমি ক্লিক করো নাই, সেই ক্ষেত্রে তোমার মনিটরে কিছু আসবে না। আর একটা হচ্ছে এসি পাওয়ার কার্ড। এসি পাওয়ার কার্ডে মনিটরের পেছনে বা পাওয়ার আউটলেট ভালোভাবে সংযুক্ত আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তারপরে 15 নম্বর প্রবলেম হচ্ছে মনিটরে পাওয়ার অন কিন্তু পর্দায় কিছু দেখা যাচ্ছে না, মানে মনিটরে পাওয়ার এবার পেয়েছে বাট পর্দার সামনে অর্থাৎ স্ক্রিনে তুমি কিছু দেখতে পাচ্ছ না। তার একটাই কারণ প্রধানত মনিটরের সাথে সংযুক্ত ডিভিডি কেবল এর কম্পিউটারের পেছনে মজুদভাবে লাগানো আছে কিনা, অর্থাৎ লুজ কানেকশন আছে কিনা সেটা দেখতে হবে। যদি লুজ কানেকশন থাকে তাহলে মজুদভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। ভিডিও কেবল এর অপর মানে হচ্ছে প্রান্তটি স্থায়ীভাবে মনিটরের সাথে যুক্ত না থাকলে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তাহলে আমাদের ভিডিও কেবল ঠিকমতো সংযুক্ত আছে কিনা সেটা চেক করতে হবে। আরেকটা হলো আমাদের কম্পিউটার বা মনিটরে একটা ব্রাইটনেস আছে বা মোবাইল ফোনও ব্রাইটনেস আছে, সো এই ব্রাইটনেসে প্রবলেম থাকলে ওই ধরনের হয়। সো ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক আছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এমসিকিউ এটা আসে যে অন আছে কিন্তু পর্দায় কিছু দেখা যাচ্ছে না, তখন বহুপদী কোশ্চেনে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই টাইপের এমসিকিউ থাকে। এরপরে 16 নম্বরে বলা হয়েছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। প্রিন্টারে প্রিন্ট না হওয়ার প্রধানত কারণ হচ্ছে লুজ কানেকশন। আমরা এখানে যতগুলো প্রবলেম পড়েছি 16টা প্রবলেমের একাধিক মানে হচ্ছে প্রবলেমের মধ্যে একটাই সলিউশন হচ্ছে লুজ কানেকশন। অনেক সময় কানেকশন ঠিকমতো না আসার কারণে ইলেকট্রনিক ডিভাইসগুলো ঠিকমতো কাজ করে না। তাই আমাদের প্রধানত প্রথম গুরুত্ব দিয়ে দেখতে হবে প্রত্যেকটা ডিভাইসে কানেকশনগুলো ঠিকমতো আছে কিনা, পরবর্তীতে অন্যান্য সিভিয়ার প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা 16 নম্বর পয়েন্ট নিয়ে এখন আলোচনা করছি। 16 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখি। 1 নম্বরে সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করে করা হয়েছে কিনা তা দেখতে হবে। তারপরে প্রিন্টারের সাথে পাওয়ার কেবল সংযুক্ত আছে কিনা, যেটা আমি ইতিমধ্যে বলেছি। প্রিন্টার চালু আছে কিনা, অনেক সময় প্রিন্টার চালু নাই কিন্তু তুমি প্রিন্টের কম্পিউটারে কমান্ড দিয়ে দিছো প্রিন্ট করার জন্য অ্যান্ড বলছো কি ব্যাপার প্রিন্ট হয় না কেন। সো প্রিন্টার চালু রাখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা কেবল সংযুক্ত আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। প্রিন্টারের ভিতরে কোনো প্রকারের কাগজ কিংবা অন্যান্য কিছু আটকে গেছে কিনা, অনেক সময় আটকে যাওয়ার কারণে প্রিন্ট হয় না, সো এটা ভালোভাবে পরীক্ষা করতে হবে। তারপর প্রিন্টার অনেক সময় কালি শেষ হয়ে যেতে পারে যে কারণে প্রিন্ট না হতে পারে, সেক্ষেত্রে প্রিন্টারের ভিতরে যে কালি রাখার জায়গা এটাকে প্রিন্টারের কার্টেজ বলা হয়, সেই কার্টেজে কালি আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং কালি রিফিল করতে হবে কিছুক্ষণ পরপর, যতক্ষণ শেষ হয়ে গেলে কালি রিফিল করতে হবে। প্রিন্টার থেকে কার্টেজে খুলে ভালোভাবে নেড়ে হচ্ছে পুনরায় কার্টেজটি যথাস্থানে স্থাপন করতে হবে। প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি জ্বলতে থাকে তাহলে প্রিন্টারের রিসেট বাটন চাপ দিতে হবে। যদি সমস্যা সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে হচ্ছে সরবরাহ
ড্রাইভের যে হচ্ছে সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করতে হবে। যদি তাও সমস্যার সমাধান না হয় তাহলে লাস্ট অফ অল আমাদের কি করতে হবে, হার্ডওয়্যারের অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ নিতে হবে, সে আমাদের কি ধরনের প্রবলেম হয়েছে সেটা তা সমাধান করে দেবে। তাহলে এখানে যদি আমাদের এমসিকিউ আসে যে হচ্ছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না কেন, প্রধানত হচ্ছে আমাদের লুজ কানেকশন, এটা মনে রাখতে হবে। পাওয়ার ঠিকমতো সংযোগ নেই, অন নেই, এইটা একটা। তারপরে হচ্ছে কার্ট্রিজে কালি নেই, এটা একটা। তারপরে হচ্ছে আমাদের প্রিন্টারে সরবরাহিত ড্রাইভ বা সফটওয়্যার ঠিকমতো ইনস্টল করা নেই। সো এই কয়টা প্রবলেমই বেশি দেখা যায়। সো আমাদের যদি এমসিকিউ আসে বহুপদী কোশ্চেন আসতে পারে 1 2 3 এভাবে, অথবা সিঙ্গেল কোশ্চেন আসলে একটাই অ্যান্সার, সেটা হচ্ছে পাওয়ার কেবল লুজ কানেকশন রয়েছে বা কার্ট্রিজে কালি নেই, অথবা পেপার নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পেপার আটকে গেলে, বিভিন্ন প্রকারের কাগজ বা কিংবা পেপার আটকে গেলে সেই ক্ষেত্রে প্রিন্টারে প্রিন্ট না হতে পারে, কাগজ শেষ হয়ে গেলেও প্রিন্টারে প্রিন্ট না হতে পারে। আশা করি তোমরা ট্রাভেল শুটিং কি এবং ট্রাভেল শুটিংয়ের বিভিন্ন ধরনের ট্রাভেল শুটিং সম্পর্কে জানতে পারলে, বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড তার সমাধান সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। সো এখন থেকে যদি তোমার কম্পিউটারে কোনো ধরনের ট্রাভেল শুটিং টাইপের কোনো প্রবলেম দেখা যায় বা কোনো ধরনের প্রবলেম তুমি ফেস করো, সেই ক্ষেত্রে তুমি নিজেই সাধারণ সমস্যাগুলো হচ্ছে সমাধান করতে পারবে আশা করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।